তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা ডিএসসিসি 15 পেপারের শেষ মুহূর্তের সাজেশানটা দেখে নাও। এই পেপারটা তোমাদের জন্য একটু শক্ত, এটা শেষ পেপার, প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে, এটাই আমি তোমাদের প্রথমেই সাজেস্ট করব। এবং ভয় পাওয়ার কিছু নেই। দেখো প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? পরের প্রশ্ন আছে দেখো, তুংচি পুনর্প্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা ছিল? নেক্সট, বক্সারের বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, চীনে সাম্যবাদী রাজনীতির রূপকার রূপে মাও সেতুংয়ের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে, আফিমের যুদ্ধের জন্য আফিম প্রশ্ন কি প্রধান বিষয় ছিল? এর আর্থসামাজিক ফলাফল কী ছিল? কি বললাম? আফিমের যুদ্ধের জন্য আফিম প্রশ্ন কি প্রধান বিষয় ছিল? এর আর্থসামাজিক ফলাফল কী ছিল? তারপরে, তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, আর এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় কেন? নেক্সট, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও পতনের কারণ কী ছিল? নেক্সট, 1911 সালে চীনা বিপ্লবের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে 1919 সালে চৌঠা মে আন্দোলনের পটভূমি ও তাৎপর্য। তারপরে আছে চীনে দেখো সমরনায়কতন্ত্র এর উদ্ভব ও বৈশিষ্ট্য। এখানে যদি তোমাদের বলি যে প্রথমেই তোমরা দেখো, প্রথম 6টা প্রশ্ন কিন্তু আমি স্টার দিয়ে চিহ্নিত করে রেখেছি। এই 6টা প্রশ্ন খুব ভালো করে দেখবে, আর তারপরেও বাকি প্রশ্নগুলো দেখে যাবে, কারণ তোমরা অনার্সের স্টুডেন্ট। কোয়েশ্চেন পেপারেই তো 6টা প্রশ্ন থাকে, তবে 6টা প্রশ্ন দেখলে তো কেবল হবে না, একটু বেশি দেখতে হবে। তাই বাকি প্রশ্নগুলো যতটা তোমাদের পারবে একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। খুব বেশি প্রশ্ন এমনিতেও সাজেশানে আমি কখনোই রাখি না। তারপরে 1921 থেকে 1949 সময়কালে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণ আলোচনা করো। নেক্সট, চীনে সাম্রাজ্যবাদ বিস্তারে অসম চুক্তি এবং লগ্নি সাম্রাজ্যবাদ কিভাবে সাহায্য করেছিল। তারপরে আছে দেখো, আত্মশক্তিশালীকরণ আন্দোলন বা টং চি পুনর্গঠনের প্রধান সংস্কারগুলি কী ছিল? এই প্রচেষ্টার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তারপরে আছে চীনে প্রথম যুক্ত ফ্রন্ট গঠনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে প্রাক আধুনিক চীনের সমাজ ও রাষ্ট্র কাঠামোয় কনফুসীয় মূল্যবোধ ব্যবস্থা এর প্রভাব আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, তারপরেই মক টেস্টের প্রশ্নপত্র। 5 নম্বরের প্রশ্ন আছে, কনফুসীয়বাদ কি? নাজরানা ব্যবস্থা বলতে কি বোঝো? নানকিংয়ের চুক্তির শর্ত। নেক্সট, চীনে উন্মুক্ত দ্বার নীতি অর্থাৎ ওপেন ডোর পলিসির উৎপত্তি কিভাবে হয়েছিল? নয়া গণতন্ত্র বলতে কি বোঝো? তারপরে আছে চীনে সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো, চীন কেন্দ্রিকতা, সান ইয়াতসেনের 3টি নীতি, শতদিবসের সংস্কার, চীনের ইতিহাসে লং মার্চের গুরুত্ব, 19 শতকে চীনে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা। নেক্সট আছে কি, লগ্নি সাম্রাজ্যবাদ, 1898 সালের সংস্কার আন্দোলনে কাং ইউ উইয়ের ভূমিকা। তারপরে জিয়াংজি সোভিয়েত ইয়েনান গণতন্ত্র। তারপরে মক টেস্টের প্রশ্ন দেখো। মক টেস্টের প্রশ্নে যে প্রশ্নগুলো আমি রেখেছি, 5 নম্বরের প্রশ্ন কনফুসীয়বাদ, নজরানা ব্যবস্থা, নানকিংয়ের চুক্তির শর্ত, চীনে উন্মুক্ত দ্বারনীতির উৎপত্তি, নয়া গণতন্ত্র কাকে বলে, চীনের সমন্বয়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। এবারে আছে দেখো
20 নম্বরের প্রশ্ন, প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? তুং চি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছিল? বক্সারের বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা। চীনে সাম্যবাদী রাজনীতির রূপকার রূপে মাও সেতুংয়ের ভূমিকা। আফিমের যুদ্ধের জন্য আফিম প্রশ্ন কি প্রধান বিষয় ছিল? তারপর আছে তাইপিং বিদ্রোহের প্রকৃতি আর কেন ব্যর্থ হয়েছিল। এবার ইংলিশ ভার্সান তোমরা দেখে নাও।